সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সাভার ক্যান্টনমেন্ট বোর্ড বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি সাবিনা ইয়াসমিন, সহকারী শিক্ষক বাংলা, সাভার ক্যান্টনমেন্ট বোর্ড বালিকা উচ্চ বিদ্যালয়, সাভার ক্যান্টনমেন্ট, সাভার, ঢাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পড়ব অষ্টম শ্রেণীর সাহিত্য কণিকা বইয়ের গদ্য তলচিত্রের ভূত, লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা সরাসরি গল্পে চলে যাই। তলচিত্রের ভূত লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা লেখক পরিচিতিতে চলে যাই। লেখক পরিচিতি: মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। মানিক তার ডাক নাম। 1908 সালে সাঁওতাল পরগনার ধুমকা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি ঢাকার বিক্রমপুরে। কলকাতার প্রেসিডেন্সি কলেজে ছাত্র থাকা অবস্থায় 1928 সালে তার প্রথম গল্প ছাপা হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কি? প্রকৃত নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। তার ডাক নাম হচ্ছে মানিক। তিনি 1908 সালে, কত সালে? 1908 সালে কোথায় জন্মগ্রহণ করেন? সাঁওতাল পরগনার দুমকা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি ঢাকার বিক্রমপুরে। তিনি কোথায় পড়াশোনা করেন? কলকাতার প্রেসিডেন্সি কলেজে। তার কোন উপন্যাস থেকে বিখ্যাত চলচ্চিত্র নির্মিত হয়েছে? পদ্মা নদীর মাঝি। লেখালেখির কারণে বিএসসি পরীক্ষায় পাশ করতে পারেননি। তার বিখ্যাত উপন্যাস পদ্মা নদীর মাঝি অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হয়েছে। এই উপন্যাসে তিনি জেলেদের কথা বলতে গিয়ে শোষক ও শোষিত দুই শ্রেণীর চিত্র এঁকেছেন। এছাড়া দিবারাত্রির কাব্য, অহিংসা, পুতুল নাচের ইতিকথা তার উল্লেখযোগ্য উপন্যাস। তিনি বিজ্ঞানের ছাত্র ছিলেন। তার লেখার প্রবণতা ছিল মানুষের মন বিশ্লেষণ করা, অর্থাৎ তিনি বিজ্ঞানের ছাত্র হয়েও তিনি মানুষের মনোজগৎ নিয়ে লেখালেখি করেছেন। 1956 সালে তিনি কলকাতায় মারা যান। তিনি কোথায় মারা যান? কলকাতায় মারা যান। কত খ্রিস্টাব্দে? 1956 সালে। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা শব্দার্থ টিকায় চলে যাই। প্রকাণ্ড শব্দের অর্থ কী? অত্যন্ত অথবা বৃহৎ অথবা অতিশয় বড়। বিব্রত, ব্যতিব্যস্ত, বিপন্ন, বিচলিত। উদ্ভ্রান্ত, বিহ্বল, দিশেহারা, হতজ্ঞান। খাপছাড়া, খাপছাড়া অর্থ কী? বেমানান, উদ্ভট, অসংলগ্ন, এলোমেলো। শ্রাদ্ধ, মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য শ্রদ্ধা নিবেদনের হিন্দু আচার বা শাস্ত্রীয় অনুষ্ঠান। উইল, উইল অর্থ কী? শেষ ইচ্ছেপত্র। মৃত্যুর পরে সম্পত্তি বন্টন বিষয়ে মালিকের ইচ্ছানুসারে প্রস্তুত ব্যবস্থাপত্র বা দানপত্র, যা তার মৃত্যুর পরে বলবৎ হয়। প্রেতাত্মা, মৃতের আত্মা অথবা ভূত। অনুতাপ, আফসোস, কৃতকর্ম বা আচরণের জন্য অনুশোচনা বা পরিত্যাগ। তলচিত্র হচ্ছে তেল রঙে আঁকা ছবি। প্রণাম, হাত বা মাথা দ্বারা গুরুজনের চরণে স্পর্শ করে অভিবাদন। আত্মগ্লানি, নিজের উপর ক্ষোভ ও ধিক্কার। অনুতাপ, অনুশোচনা। বিস্ফোরিত, বিস্তারিত, প্রসারিত। কশ্চিনকালে, কোনো কালে বা কোনো কালেই। ছলনা, ছলনা মানে কি? কপটতা, প্রতারণার আশ্রয় নেওয়া, শঠতা, প্রবঞ্চনা, ধোঁকা। হৃৎকম্প, হৃৎপিণ্ডের স্পন্দন অর্থাৎ বুকের ধুকপুকানি বা বুকের কাঁপুনি। মটকা, রেশমের মোটা কাপড়। ভর্ৎসনা, তিরস্কার, ধমক, নিন্দা, বকা দেয়া। ইতস্তত, দ্বিধা, সংকোচ অথবা গড়িমসি। অশরীরী, দেহহীন, শরীরহীন অথবা নিরাকার, মানে যার শরীর দেখা যায় না। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা সরাসরি গল্পে চলে যাই। তলচিত্রের ভূত, মানিক বন্দ্যোপাধ্যায়। একদিন সকালবেলা পড়াশোর ডাক্তার নিজের প্রকাণ্ড লাইব্রেরিতে বসে চিঠি লিখছিলেন। অর্থাৎ একদিন সকালবেলা পড়াশোর ডাক্তার নিজের প্রকাণ্ড লাইব্রেরিতে বসে চিঠি লিখছিলেন। চোরের মতো নিঃশব্দে ঘরে ঢুকে
নগেন ধীরে ধীরে এগিয়ে গিয়ে তার টেবিল ঘেঁষে দাঁড়ালেন। পরশ্বর ডক্টর মুখ না তুলেই বললেন, বসো নগেন। চিঠিখানা শেষ করে খামে ভরে ঠিকানা লিখে চাকরকে ডেকে সেটি ডাকে পাঠিয়ে দিয়ে তবে আবার নগেনের দিকে তাকালেন। বসতে বললাম যে, এরকম চেহারা হয়েছে কেন, অসুখ নাকি? নগেন ধপ করে একটি চেয়ারে বসে পড়ল। চোরকে যেন জিজ্ঞেস করা হয়েছে সে চুরি করে কি না। এইরকম অতিমাত্রা বিব্রত হয়ে সে বলল, না না, অসুখ নয়। অসুখ আবার কিসের? গুরুতর কিছু ঘটেছে সে বিষয়ে নিঃসন্দেহ হয়ে পরশ্বর ডাক্তার দু হাতের আঙ্গুলের ডগাগুলো একত্র করে নগেনকে দেখতে লাগলেন। মোটাসোটা হাসি খুশি ছেলেটার তেল চকচকে চামড়া পর্যন্ত যেন শুকিয়ে গেছে, মুখে হাসির চিহ্নটুকুও নেই, চাউনি একটু উদ্ভ্রান্ত, কথা বলার ভঙ্গি পর্যন্ত কেমন খাপছাড়া হয়ে গেছে। নগেন তার মামাবাড়িতে থেকে কলেজে পড়ে। নগেন কোথায় থাকে? মামাবাড়িতে থেকে কলেজে পড়ে। মাস 2 আগে নগেনের মামার শ্রাদ্ধে নিমন্ত্রণ রাখতে গিয়ে পরশ্বর ডাক্তার নগেনকে দেখেছিলেন। এই অল্প সময়ের মধ্যে এমন কি ঘটেছে যাতে ছেলেটা এরকম বদলে যেতে পারে? ছেলেবেলা থেকে মামাবাড়িতেই সে মানুষ হয়েছে বটে, কিন্তু মামার শোকে এরকম কাহিল হয়ে পড়ার মতো আকর্ষণ তো মামার জন্য তার কোনোদিন ছিল না। বড়লোক কৃপণ মামার যে ধরনের আদর বেচারি চিরকাল পেয়ে এসেছে, তাতে মামার পরলোক যাত্রায় তার খুব বেশি দুঃখ হবার কথা নয়। বাইরে মামাকে খুব শ্রদ্ধা ভক্তি দেখালো, মনে মনে নগেন যে তাকে প্রায়ই জামের বাড়ি পাঠাতো তাও পরশ্বর ডাক্তার ভালো করেই জানেন। আসলে উপরে উপরে মামাকে নগেন শ্রদ্ধা ভক্তি দেখাতো, কিন্তু মনে মনে মামাকে সে খুবই অপছন্দ করত এবং তাকে জামের বাড়ি পাঠাতো, মানে কি মৃত্যুর দুয়ারে পাঠাতো। পড়ার খরচের জন্য দুশ্চিন্তা হওয়ার কারণও নগেনের নেই, কারণ শেষ সময় কী ভেবে তার মামা তার নামে মোটা উইল করে রেখে গেছেন। নগেন হঠাৎ কাঁদো কাঁদো হয়ে বললেও, ডাক্তার কাকা, সত্যি করে একটা কথা বলবেন, আমি কি পাগল হয়ে গেছি? পরশ্বর ডাক্তার একটু হেসে বললেন, তোমার মাথা হয়ে গেছে। পাগল হওয়া কি মুখের কথা রে বাবা? পাগল যে হয় অত সহজে টের পায় না সে পাগল হয়ে গেছে। তবে দ্বিধা ভরে নগেন খানিকক্ষণ চুপ করে থেকে হঠাৎ নগেন যেন মরি হয়ে জিজ্ঞেস করে বসলো, আচ্ছা ডাক্তার কাকা, প্রেতাত্মা আছে? প্রেতাত্মা মানে তো ভূত? নেই। নেই? তবে অনেকক্ষণ ইতস্তত করে, অনেক ভূমিকা করে, অনেকবার শিউরে ওঠে নগেন ধীরে ধীরে আসল ব্যাপারটা খুলে বলল। চমকপ্রদ অবিশ্বাস্য কাহিনী। অনেকক্ষণ ইতস্তত করে, অনেক ভূমিকা করে, অনেকবার শিউরে উঠে নগেন ধীরে ধীরে আসল ব্যাপারটা খুলে বলল। চমকপ্রদ অবিশ্বাস্য কাহিনী। বিশ্বাস করা শক্ত হলেও পরশ্বর ডাক্তার বিশ্বাস করলেন। মিথ্যা গল্প বানিয়ে তাকে শোনাবার ছেলে যে নগেন নয়, তিনি তা জানতেন। মামা তাকেও প্রায় নিজের ছেলেদের সমান টাকা করে দিয়ে গেছেন জেনে প্রথমটা নগেন একেবারে স্তম্ভিত হয়ে গিয়েছিল। মামার এরকম উদারতা সে কোনোদিন কল্পনাও করতে পারেনি। বাইরে যেমন ব্যবহারই করে থাকুক, মামা তাকে নিজের ছেলেদের মতোই ভালোবাসতেন জেনে পরলোকগত মামার জন্য আন্তরিক শ্রদ্ধা ভক্তিতে তার মন ভরে গেল। অর্থাৎ শেষ সময়ে মৃত্যুর আগে নগেনকে তার মামা তার ছেলেদের সমান টাকা করে দিয়ে যাওয়ায় নগেন যে মামাকে মনে মনে অপছন্দ করতো, সেজন্য নগেনের নিজের উপর মানে এক ধরনের অপরাধবোধ কাজ করতে লাগলো, আর সেই সাথে মামার প্রতি শ্রদ্ধা ভক্তিতে মন ভরে গেল। আর সেই সঙ্গে জাগলো এরকম দেবতার মতো মানুষকে সারা জীবন ভক্তি ভালোবাসার ভান করে ঠকিয়েছে ভেবে দারুণ লজ্জা আর অনুতাপ। শ্রাদ্ধের দিন অনেক রাত্রে বিছানায় শুতে যাওয়ার পর অনুতাপটা যেন বেড়ে গেল। শুয়ে শুয়ে সে ছটফট করতে লাগলো। হঠাৎ এক সময় তার মনে হলো, সারা জীবন তো ভক্তি শ্রদ্ধার ভান করে মামাকে সে ঠকিয়েছে, এখন যদি সত্যশক্তি ভক্তি শ্রদ্ধা জেগে থাকে, লাইব্রেরি ঘরে মামার তোলচিত্রের পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করে এলে হয়তো আত্মগ্লানি একটু কমবে, মনটা শান্ত হবে। রাত্রি তখন প্রায় 3টা বেজে গেছে। সকলে আলো নিভিয়ে শুয়ে পড়েছে, বাড়ি অন্ধকার। এত রাত্রে ঘুমানোর বদলে মামার তোলচিত্রের পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করার জন্য বিছানা ছেড়ে উঠে যাওয়াটা যে রীতিমতো খাপছাড়া ব্যাপার হবে সে জ্ঞান নগেনের ছিল। তাই কাজটা সকালের জন্য স্থগিত রেখে সে ঘুমাবার চেষ্টা করলো, কিন্তু তখন তার মাথা গরম হয়ে গেছে।
মন একটু শান্ত না হলে যে ঘুম আসবার কোনো সম্ভাবনা নেই, কিছুক্ষণ এপাশ ওপাশ করার পর সেটা ভালো করে টের পেয়ে শেষকালে মরিয়া হয়ে সে বিছানা ছেড়ে উঠে পড়ল। লাইব্রেরি নগেনের দাদামশায়ের আমলের। লাইব্রেরি সম্পর্কে নগেনের মামার বিশেষ কোনো মাথা ব্যথা ছিল না। তার আমলে গত 30 বছরের মধ্যে লাইব্রেরির পিছনে একটি পয়সাও খরচ করা হয়েছে কিনা সন্দেহ। আলমারি কয়েকটি অল্প দামি আর অনেক দিনে পুরনো, ভেতরগুলো বেশিরভাগ অদরকারি বাজে বইয়ে ঠাসা এবং বহুকালের ছেঁড়া মাসিকপত্র আর নানা রকম ভাঙাচোরা ঘরোয়া জিনিস গাদা করা। টেবিলটি এবং চেয়ার কয়েকটি খুব সম্ভব অন্য ঘর থেকে পেনশন পেয়ে এই ঘরে স্থান পেয়েছে। অর্থাৎ অন্য ঘর থেকে অপ্রয়োজনীয় হয় এই ঘরে, মানে কি স্টোর রুম হিসেবে ব্যবহার করা হয়েছে। দেয়ালে 3টি বড় বড় তৈলচিত্র, সস্তা ফ্রেমে বাঁধানো কয়েকটা সাধারণ রঙিন ছবি ও ফটো টাঙানো। তাছাড়া কয়েকটা পুরনো ক্যালেন্ডারের ছবিও আছে, কোনোটাতে ডিসেম্বর, কোনোটাতে চৈত্র মাসের 12 তারিখ লেখা কাগজের ফলক এখনও ঝুলছে। তৈলচিত্রের একটি নগেনের দাদামশাইয়ের, একটি দিদিমার এবং অপরটি তার মামার। দাদামশাই আর দিদিমার তৈলচিত্র দুটি একদিকের দেয়ালে পাশাপাশি টাঙানো আছে। মামার তেলচিত্রটির স্থান জুড়ে আসছে পাশের দেয়ালের মাঝামাঝি। কারো ঘুম ভেঙে যাবে ভয়ে নগেন আলো জ্বলেনি, কিন্তু তাতে তার কোনো অসুবিধা ছিল না। ছেলেবেলা থেকে এ বাড়ির আনাচে কানাচে সঙ্গে তার পরিচয়। লাইব্রেরিতে ঢুকে অন্ধকারেই সে মামার তৈলচিত্রের কাছে এগিয়ে গেল। অস্ফুট স্বরে আমায় ক্ষমা করো মামা বলে যেই সে তৈলচিত্রের পায়ের কাছে আন্দাজে স্পর্শ করেছে, বর্ণনার এখানে পৌঁছে নগেন শিউরে চুপ করে গেল। তার মুখ আরও বেশি ফ্যাকাশে হয়ে গেছে, দু চোখ বিস্ফোরিত। তারপর নগেন ডোক গিলে জিভ দিয়ে ঠোঁট চেটে বলল, যেই ছবি ছুঁয়েছি ডাক্তার কাকা, কে যেন আমাকে জোরে ধাক্কা দিয়ে ঠেলে ফেলে দিল। সমস্ত শরীর ঝনঝন করে উঠল। তারপর আর কিচ্ছু মনে নেই। জ্ঞান হতে দেখি সকাল হয়ে গেছে। আমি মামার ছবির নিচে মেঝেতে পড়ে আছি। অর্থাৎ মামার ছবিতে ক্ষমা চেতে গিয়ে নগেনকে কে যেন ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। নগেনের মনে হলো যে এটা কোনো ভূতের কাজ। পরশু ডাক্তার গম্ভীর মুখে জিজ্ঞাসা করলেন, তোমার আগে কোনো দিন ফিট হয়েছিল নগেন? নগেন মাথা নেড়ে বলল, ফিট না, কোশ্চিনকালেও আমার ফিট হয়নি। নগেন মাথা, আপনি ভুল করছেন ডাক্তার কাকা, এ ফিট নয়। মরলে তো মানুষ সব জানতে পারে। মামাও জানতে পেরেছেন। টাকার লোভে আমি মিথ্যা ভক্তি দেখাতাম, তাই ছবি ছোঁয়া মাত্র আগে ঘেন্নায় আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছেন। সবটা শুনুন আগে, তাহলে বুঝতে পারবেন। অর্থাৎ নগেন ভেবেছে তার মামাকে সে মিথ্যা শ্রদ্ধা ভক্তি করত, সেজন্য তার মামা মরে গিয়ে তার মনের খবর জানতে পেরেছে। তাই নগেন যখন তার মামাকে প্রণাম করতে গেছে, তখন মামার আত্মা তাকে, মানে কি, ঘেন্নায় এরকম সরিয়ে দিয়েছে। সমস্ত সকাল নগেন মরার মতো বিছানায় পড়ে রইল। এই চিন্তাটাই কেবল তার মনে ঘুরপাক খেতে লাগলো। ভক্তি ভালোবাসার ছলনায় টাকা আদায় করে নিয়েছে বলে পরলোকে গিয়েও তার উপর মামার এমন জোরালো বিতৃষ্ণা জেগেছে যে তৈলচিত্রটি পর্যন্ত তিনি তাকে স্পর্শ করতে দিতে রাজি নন। যাই হোক, নগেন একালের ছেলে। প্রথম ধাক্কাটা কেটে যাওয়ার পর তার মনে নানা রকম দ্বিধা সন্দেহ জাগতে লাগলো। কে জানে রাতে যা ঘটেছে তা নিছক স্বপ্ন কিনা। ধৈর্য ধরতে না পেরে দুপুরবেলা সে আবার লাইব্রেরিতে গিয়ে মামার তৈলচিত্র স্পর্শ করে প্রণাম করলো। একবার যদি মামা রাগ দেখিয়ে থাকেন, আবার দেখাবেন না কেন? এবার কিছুই ঘটল না। শরীরটা অবশ্য খুব খারাপ হয়ে গেছে। মেঝেতে ধাক্কা যেখানে লেগেছিল, মাথার সেখানটা ফুলে টনটন করছে। এবং সকালে লাইব্রেরিতে মামার তৈলচিত্রের নিচে মেঝেতেই তার জ্ঞান হয়েছিল। কিন্তু এতে বড় জোর প্রমাণ হয়, রাতে ঘুমের মধ্যেই হোক আর জাগ্রত অবস্থাতেই হোক, লাইব্রেরিতে গিয়ে সে একটা আছাড় খেয়েছিল। নিজের তৈলচিত্রে ভর করে মামাই যে তাকে ধাক্কা দিয়েছিলেন তার কি প্রমাণ আছে? নগেন যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচল, কিন্তু বেশিক্ষণ তার মনে শান্তি টিকল না। রাত্রে আলো নিভিয়ে বিছানায় শুয়ে হঠাৎ তার মনে পড়ে গেল
তার তো ভুল হয়েছে। দিনের বেলা তাকে ধাক্কা দেওয়ার ক্ষমতা তো তার মামার এখন নেই। রাত্রি ছাড়া মামা তো এখন কিছুই করতে পারেন না। কি সর্বনাশ! তবে তো রাতে আরেকবার মামার তলচিত্র নাচে, কাল রাতের ব্যাপারটাকে স্বপ্ন বলা যায় না। এত রাত্রে আবার লাইব্রেরিতে যাওয়ার কথা ভেবে নগেনের হৃদকম্প হতে লাগলো। কিন্তু এমন একটা সন্দেহ না মিটিয়েই বা মানুষের চলে কি করে? খানিকটা পরে নগেন আবার লাইব্রেরিতে হাজির। ভয়ে বুক কাঁপছে, ছুটে পালাতে ইচ্ছে হচ্ছে, কিন্তু কি এক অদম্য আকর্ষণ তাকে টেনে নিয়ে চলেছে মামার তলচিত্রের দিকে। ঘরে ঢুকে সে সুইচ টিপে আলো জ্বেলে দিল। মটকার পাঞ্জাবির উপর দামি শাল গায়ে মামা দেয়ালে দাঁড়িয়ে আছেন। মাথায় কাঁচা পাকা চুল, মুখে একজোড়া মোটা গোঁফ, চোখে ভর্সনার দৃষ্টি। নগেন এগিয়ে গিয়ে মামার পায়ের কাছে ছবি স্পর্শ করলো। কেউ যেন তাকে ঠেলে সরিয়ে দিল না, কিন্তু সমস্ত শরীর হঠাৎ যেন কেমন অস্থির অস্থির করতে লাগলো। তলচিত্র থেকে কি যেন তার মধ্যে প্রবেশ করে ভেতর থেকে তাকে কাঁপিয়ে তুলছে। তবু নগেন যেন বাঁচল। ভয়ের জন্য শরীর এরকম অস্থির অস্থির করতে পারে সেটা সামান্য ব্যাপার। ফিরে যাওয়ার সময় আলোটা নিভিয়েই নগেন আবার থমকে দাঁড়িয়ে পড়ল। তার আরেকটা কথা মনে এসেছে। কাল ঘর অন্ধকার ছিল, আজ আলোটা থাকার জন্য যদি মামা কিছু না করে থাকেন। নগেনের ভয় অনেকটা কমে গিয়েছিল। অনেকটা নিশ্চিন্ত মনেই সে অন্ধকারে তলচিত্রের কাছে ফিরে গেল। সে জানে অন্ধকারে তলচিত্রে স্পর্শ করলেও কিছু হবে না। ঘরে একটা আলো জ্বলছে কি জ্বলছে না তাতে বিশেষ কি আসে যায়। ইতস্তত না করেই সে সোজা তলচিত্রের দিকে হাত বাড়িয়ে দিল। পরক্ষণে ঠিক প্রথম রাতের মতোই জোরে ধাক্কা দিয়ে মামা আমায় ফেলে দিলেন। ডাক্তার কাকা অজ্ঞান হয়ে গেলেন? না, একেবারে অজ্ঞান হয়ে যায়নি, অবশ্য আচ্ছন্নের মতো মানে কি উদ্ভ্রান্তের মতো আচ্ছন্নের মতো অনেকক্ষণ মেঝেতে পড়েছিলাম, কিন্তু জ্ঞান ছিল। তারপর থেকে আমি ঠিক পাগলের মতো হয়ে গেছি ডাক্তার কাকা। দিনরাত কেবল এই কথাই ভাবি। রোজ কতবার ঠিক করি বাড়ি ছেড়ে কোথাও পালিয়ে যাব, কিন্তু যেতে পারি না। কিসে যেন আমার জোর করে আটকে রেখেছে। পরশ্বর ডাক্তার খানিকক্ষণ ভেবে জিজ্ঞেস করলেন, তারপর আর কোনোদিন ছবিটা ছুঁয়েছ? কতবার! দিনে ছুঁয়েছি, রাত্রে ছুঁয়েছি, আলো জেলে ছুঁয়েছি, অন্ধকারে ছুঁয়েছি, ঠিক ওই রকম ব্যাপার ঘটে। দিনে বা রাতে আলো জেলে ছুঁলে কিছু হয় না। অন্ধকারে ছোঁয়া মাত্রই মামা আমাকে ঠেলে দেন। সমস্ত শরীর যেন ঝনঝনিয়ে ঝাঁকানি দিয়ে ওঠে। কোনোদিন অজ্ঞান হয়ে যায়, কোনোদিন জ্ঞান থাকে। বলতে বলতে নগেন যেন একেবারে ভেঙে পড়ল। আমি কি করব ডাক্তার কাকা? এমনি করে কদিন চলবে? পরশ্বর ডাক্তার বললেন, তার দরকার হবে না, আমি সব ঠিক করে দেব। আর সকলে ঘুমিয়ে পড়লে রাত্রি ঠিক 12টার সময় তুমি বাইরের ঘরে আমার জন্য অপেক্ষা করো, আমি যাব। একটু থেমে আবার বললেন, ভূত বলে কিছু নেই নগেন। তবু মাঝরাত্রে অন্ধকারে লাইব্রেরিতে পড়াশোনা ডাক্তার মৃদু একটু অস্বস্তি বোধ করতে লাগলেন। এ ঘরে বাড়ির লোক খুব কম আসে। ঘরের বাতাসে পুরনো কাগজের একটা ভ্যাপসা গন্ধ পাওয়া যায়। নগেন শক্ত করে তার একটা হাত চেপে ধরে কাঁপছে। কিসের ভয়? ভূতের? তলচিত্রের ভূতের? ভূতে যে একেবারে বিশ্বাস করে না, যার বদ্ধমূল ধারণা এই যে যত সব অদ্ভুত অথচ সত্য ভূতের গল্প শোনা যায় তার প্রত্যেকটি সাধারণ ও স্বাভাবিক কোনো ব্যাখ্যা আছেই আছে। ছবির ভূতের অসম্ভব আর অবিশ্বাস্য ভূতের ঘরে পা দিয়ে তার কখনো কি ভয় হতে পারে? তবু অস্বস্তি যে বোধ হচ্ছে সেটা অস্বীকার করার উপায় নেই। নগেন যে কাহিনী শুনিয়েছে সারাদিন ভেবেও পরশ্বর ডাক্তার তার কোনো সঙ্গত ব্যাখ্যা কল্পনা করতে পারেননি। নগেন যে কাহিনী শুনিয়েছে সারাদিন ভেবেও পরশ্বর ডাক্তার তার কোনো সঙ্গত ব্যাখ্যা কল্পনা করতে পারেননি। একদিন নয়, একবার নয়, ব্যাপারটা ঘটেছে অনেকবার। দিনের তলচিত্র নিস্তেজ হয়ে থাকে, রাত্রে তার তেজ বাড়ে। কেবল তাই নয়, অন্ধকার না হলে সে তেজ সম্পূর্ণ প্রকাশ পায় না। আরও একটা কথা, রাত্রি বাড়ার সঙ্গে তলচিত্র যেন খুব বেশি সজীব হয়ে উঠতে থাকে। প্রথম রাত্রে নগেন অন্ধকারে স্পর্শ করলে ছবি নগেনের হাতটা শুধু ছিটকিয়ে সরিয়ে দিয়েছে।
মাঝরাতে স্পর্শকালে এত জোরে তাকে ধাক্কা দিয়েছে যে মেঝেতে আছড়ে পড়ে নগেনের জ্ঞান লোপ পেয়ে গেছে। অশরীরী শক্তি কল্পনা ছাড়া এ সমস্ত আর কি মনে হয়, কি মানে হয়? অশরীরী শক্তি কল্পনা ছাড়া এই সমস্তের আর কি মানে হয়? হয়, নিশ্চয়ই হয়। মনে মনে নিজেকে ধমক দিয়ে পরাশর ডাক্তার নিজেকে এই কথা শুনিয়ে দিলেন। তারপর চোখ তুলে তাকালেন দেয়ালের, যেখানে নগেনের মামার তোলচিত্র ছিল। এ ঘরে তিনি আগেও কয়েকবার এসেছিলেন। তোলচিত্রের অবস্থান তার অজানা ছিল না। যা চোখে পড়ল তা পরাশর ডাক্তারের বুকটা ধরাস করে উঠল। তোলচিত্রের উপরের দিকে দুটি উজ্জ্বল চোখ তার দিকে জল জল করে তাকিয়ে আছে। ঠিক এই সময় নগেন ফিসফিস করে ও তাকিয়ে আছে, চোখ দুটোর মধ্যে ফাঁকা প্রায় 1.5 হাত। ঠিক এই সময় নগেন ফিসফিস করে বলল, আলোটা জ্বালবো ডাক্তার কাকা? পরশু ডাক্তার তার গলার আওয়াজ শুনে চমকে উঠলেন। না। রাস্তা অথবা পাশের কোনো বাড়ি থেকে সরু একটা আলোর রেখা ঘরের দেয়ালে এসে পড়েছে। তাতে অন্ধকার কমেনি। মনে হচ্ছে যেন সেই আলোটুকুতে ঘরের অন্ধকারটাই স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে মাত্র। নগেন আবার ফিসফিস করে বলল, একটা কথা আপনাকে বলতে ভুলে গেছি ডাক্তার কাকা। দাদামশাই আর দিদিমার ছবি তারা মরবার পর করা হয়েছিল, কিন্তু মামার ছবিটা মরমার আগে মামা নিজের শখ করে আঁকিয়েছিলেন। হয়তো সেজন্যই নগেনের শিহরণ স্পষ্ট টের পাওয়া যায়। ভয় পেয়ে গেছেন? দাঁতে দাগ লাগিয়ে পরাশর ডক্টর তেলচিত্রের দিকে এগিয়ে গেলেন। কাছাকাছি যেতেই জলজলে চোখ দুটির জ্যোতি যেন অনেক কমে এলো। হাত বাড়িয়ে দিতে প্রথমে তার হাত পড়ল দেয়ালে। যত সাহস করেই এগিয়ে এসে থাকুন, প্রথমেই একবার নগেনের মামার গায়ে হাত দিতে তার কেমন দ্বিধা হচ্ছিল। পাশের দিকে হাত সরিয়ে তোলচিত্রের ফ্রেম স্পর্শ করা মাত্র বৈদ্যুতিক আঘাতে যেন তার শরীরটা ঝনঝন করে উঠল। অস্ফুট গঙ্গানির আওয়াজ করে পেছন দিকে দুপা ছিটকে দিয়ে তিনি মেঝেতে বসে পড়লেন। পরক্ষণে ভয়ে অর্ধমৃত্যু নগেন আলোর সুইচ টিপে দিল। মিনিট 5 পরশর ডক্টর চোখ বুজে বসে রইলেন। তারপর চোখ মেলে মিনিট 5 একদৃষ্টে তাকিয়ে রইলেন নগেনের মামার রূপার ফ্রেমে বাঁধানো তোলচিত্রের দিকে। তারপর তীব্র চাপা গলায় তিনি বললেন, তুমি একটা আস্ত গর্দভ নগেন। রাগ একটু কমলে পরশর ডাক্তার বলতে লাগলেন, গাধাও তোমার চেয়ে বুদ্ধিমান। এ কথা বললে আমাকে, এত কথা বললে এত কথা বলতে পারলে আমাকে, আর এই কথাটা একবারও বলতে পারলে না যে তোমার মামার ছবিটা ইতিমধ্যে রূপার ফ্রেমে বাঁধানো হয়েছে, আর ছবির সঙ্গে লাগিয়ে দুটো ইলেকট্রিক বাল্বও ফিট করা হয়েছে। আমি কি জানি, 6 মাস আগে যেমন দেখেছিলাম আমি ভেবেছিলাম ছবিটা এখনও তেমন অবস্থাতেই আছে। ইলেকট্রিক শক খেয়ে বুঝতে পারো না কিসে শক লাগলো? তুমি কোন দেশি ছেলে? আমি তো শখ খাওয়া মাত্র এটিতে গিয়েছিলাম তোমার মামার ছবিতে কোনো প্রেতাত্মা ভর করেছেন। নগেন উদ্ভ্রান্তের মতো বলল, রূপার ফ্রেমটা দাদামশাইয়ের ছবিতে ছিল। চুরি যাবার ভয়ে মামা অনেক দিন আগে সিন্ধুকে তুলে রেখেছিলেন। মামার শ্রাদ্ধের দিন মামিমা ফ্রেমটা বার করে মামার ছবিটা বাঁধিয়েছিলেন। আলো দুটি লাগিয়েছে আমার মামাতো ভাই পরেশ। হ্যাঁ, সে এবছর ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছে। তাই বলল, এই সামান্য কাজের জন্য ইলেকট্রিক মিস্ত্রিকে পয়সা দেবো কেন? পড়াশোনা ডাক্তার একটু হেসে বললেন, পরেশ তোমার আমার উপযুক্ত ছেলেই বটে। কিছু পয়সা বাঁচানোর জন্য বাপের ছবিতে ভূত এনে ছেড়েছে। এই খবরটা যদি আগে দিতে আমায়। নগেন সংশয় করে বলল, কিন্তু ডাক্তার কাকা। পড়াশোনা ডাক্তার রাগ করে বললেন, কিন্তু কি? এখনো বুঝতে পারছো না? দিনের বেলা মেন সুইচ অফ করা থাকে, তাই ছবি ছুলে কিছু হয় না। ছবি মানে রূপার ফ্রেমটা নিচে কাটফাট কিছু আছে? দেয়ালের সঙ্গে যোগ নেই, নইলে তোমাদের ইলেকট্রিক বিল এমন হু করে বেড়ে যেত যে আবার কোম্পানির লোককে এসে লিকেজ খুঁজতে হতো।
তুমি আবার ভূতের আসল পরিচয়টা জানতে পারতে। সন্ধ্যার পর বাড়ির সমস্ত আলো জ্বলে, আর বিদ্যুৎ তামার তার দিয়ে যাতায়াত করতে বেশি ভালোবাসে কিনা, তাই সে সময় ছবি তুলে তোমার কিছু হয় না। এ ঘরের আলোটা জ্বাললেও তাই হয়। মাঝরাত্রে বাড়ির সমস্ত আলো নিভে যায়, তখন ছবিটা তুলে আর কোনো পথ খোলা নেই দেখে বিদ্যুৎ অগত্যা তোমার মতো বোকা হবার শরীর দিয়ে। পরশুর ডাক্তার চুপ করে গেলেন। তার হঠাৎ মনে পড়েছে সুযোগ পেলে তার শরীরটা পথ হিসেবে ব্যবহার করতেও বিদ্যুৎ দিতে করে না। তিনি হাঁপ ছাড়লেন। কপাল ভালো, তরিতহত হয়ে প্রাণে মরতে হয়নি। প্রিয় শিক্ষার্থীরা, দেখো, মানে হচ্ছে অজ্ঞতার কারণে ইলেকট্রিক শককে নগেন ভূত ভেবে অসুস্থ হয়ে গেছে। আমরা পাঠ পরিচিতি পড়ি। দেখো, উত্তলচিত্রের ভূত মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি কিশোর উপযোগী ছোট গল্প। 1941 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে মৌচাক পত্রিকায় প্রকাশিত হয় গল্পটি। ভূতে বিশ্বাস নিয়ে মানুষের মধ্যে বিরাজমান কুসংস্কার যে ভিত্তিহীন, মানিক বন্দ্যোপাধ্যায় এই গল্পে তা তুলে ধরেছেন। এই গল্পে তিনি দেখিয়েছেন বিজ্ঞান বুদ্ধির জয়। কুসংস্কার সংস্থান্নতার কারণে মানুষ নানা অশরীরী শক্তির প্রতি বিশ্বাস স্থাপন করে বিভ্রান্ত হয়ে পড়ে। কিন্তু মানুষকে যদি বিজ্ঞান চেতনা দিয়ে ঘটনা বিশ্লেষণে উদ্বুদ্ধ করা যায়, তাহলে ওইসব বিশ্বাসের অন্তঃসার শূন্যতা ধরা পড়ে। মানিক বন্দ্যোপাধ্যায় এই গল্পে নগেন চরিত্রের মধ্যে ভূত বিশ্বাসের স্বরূপ ব্যাখ্যা করেছেন। অন্যদিকে পরশুর ডাক্তার বিজ্ঞানসম্মত বিচার বুদ্ধির মাধ্যমে স্পষ্ট করে তুলেছেন নগেনের বিশ্বাস ও কুসংস্কারের ভিত্তিহীনতাকে। মৃত ব্যক্তির আত্মা ভূতে পরিণত হয়, এরকম বিশ্বাস সমাজে প্রচলিত থাকায় নগেন বৈদ্যুতিক শককে ভূতের কাজ বলে সহজে বিশ্বাস করেছে। অন্যদিকে পরশুর ডাক্তার সব কিছু যুক্তি দিয়ে বিচার করেন বলে তার কাছে বৈদ্যুতিক শকের বিষয়টি সহজেই ধরা পড়ে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই গল্পটি পড়ে আমরা কি শিখলাম? দেখো, ভূতে বিশ্বাস নিয়ে মানুষের মধ্যে যে কুসংস্কার বিরাজমান তা ভিত্তিহীন, কাল্পনিক ও অন্তঃসার শূন্য। বিজ্ঞানসম্মত বিচার বুদ্ধির মাধ্যমে এই কুসংস্কার ও অন্ধবিশ্বাস সহজেই দূর করা সম্ভব। গল্পটি পড়ে শিক্ষার্থীরা এই বিষয়ে ভয়মুক্ত, কুসংস্কার মুক্ত ও সচেতন হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা অনুশীলনীর প্রশ্নে চলে যাই। দেখো, বহু নির্বাচনী প্রশ্ন। নগেন কার বাড়িতে থেকে লেখাপড়া করত? নগেনের সাথে পরশুর ডাক্তারের প্রথম দেখা হয় কখন? মৃত মামার ছবি নগেনকে ধাক্কা দিয়ে ফেলে দিল কেন? নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনুশীলনী সলভ করলে তোমাদের এই গল্পটি সম্পর্কে ক্লিয়ার ধারণা হবে এবং তোমরা গল্পটি ভালোভাবে বুঝতে পারবে। যদি তোমাদের গল্পটি পড়ে কোনো সমস্যা হয়, আমাকে পরবর্তী ক্লাসে জানিয়ে দিবে। দেখো, এখানে একটি সৃজনশীল প্রশ্ন আছে। রফিক সাহেব শীতের ছুটিতে ভাগ্নি শাহানাকে নিয়ে গ্রামে বেড়াতে যান। রাতের আকাশ দেখার জন্য তারা খোলা মাঠে যান। অদূরেই দেখতে পান মাঠের মধ্যে হঠাৎ এক প্রকার আলো জ্বলে উঠে তার সামনে এগিয়ে যাচ্ছে। ওটা কিসের আলো তা জানতে চাইলে শাহানার মামা বলেন ভূতের। শাহানা ভয় পেয়ে তার মামাকে জড়িয়ে ধরে। মামা তখন তাকে বুঝিয়ে বলেন যে খোলা মাঠের মাটিতে এক প্রকার গ্যাস থাকে যা বাতাসের সংস্পর্শে এলে জ্বলে ওঠে। শাহানা বিষয়টি বুঝতে পেরে স্বাভাবিক হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, সৃজনশীলের এই প্রশ্নটুকু তোমরা সলভ করবে। এটি তোমাদের বাড়ির কাজ থাকলো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে যা যা পড়ালাম তা মনোযোগ দিয়ে পড়বে এবং কোনো যদি সমস্যা থেকে থাকে আমাকে পরবর্তী ক্লাসে জানাবে। সবাই সুস্থ থাকবে, সুন্দর থাকবে, ভালো থাকবে। আজকের ক্লাসে আমি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।